দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে, কিন্তু তারা বিমানকে কোনো কথাই জানালে না। একদিন সমিতা নমিতাকে ডেকে বললে, দেখ সে নমিতা, কি অদ্ভুত কাণ্ড। একদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল। সমিতার ডাক শুনে নমিতা সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো। সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। নমিতা এগিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ। সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলতে চেষ্টা করলেন। সমিতা বললে, বৃথা চেষ্টা রে, কিছুতেই উঠবে না। মনে হয় দাগটা আয়নার উপরে নয়, একেবারে ভেতরে আছে। নমিতা বললে, তাতে আশ্চর্য হবার কি আছে? সমিতা একটু উত্তেজিতভাবেই বললে, নেই কিছু। আমাদের জন্মের আগে এই আয়না কেনা হয়েছে, কিন্তু এই পর্যন্ত এতে কোনো দাগ ছিল না। কাল পর্যন্ত এই দাগ ছিল না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কথা ও কফিতে। আজকে আমরা শুনব লেখক শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা আয়নার কুহক। এই গল্পটি লিপিবদ্ধ করা হয়েছে লেখক অগাস্ট ডেরলিথের লিখিত দ্য শেরাটন মিরর নামক গল্পের ছায়া অবলম্বনে। আশা করি আপনাদের আজকের উপস্থাপনাটি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক লেখক শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা ভৌতিক গল্প আয়নার কুহক। শীতের শেষ, পাতাঝরা গাছগুলোতে আবার নতুন করে কুঁড়ি দেখা দেবার উপক্রম হচ্ছে। সকালবেলার রোদ্দুরটাও খুব মিঠে না হলেও একেবারে কড়া নয়। দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার ওপর চোখ বুলিয়ে নিচ্ছে। আর একটু বাদেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অফিস মুখ হতে হবে। হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে, এমন সময় তার ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো। বিমানের দিদি সমিতা চানে যাবার জন্য তৈরি হচ্ছিল। সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়। বিমান খামটা হাতে নিয়ে উপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এ কার চিঠি? সমিতা বললে, ভাবনা ছেড়ে খামটা ছেড়ে দেখ না বিমান, আমাকে আবার এক্ষুনি চান সারতে হবে। বিমান খাম ছেড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিলে। তারপর চোখ বুজে চেয়ারটায় শুয়ে পড়ল। কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠল। সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে, কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়া চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয়, ভিন্নতর। সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল, আর নমিতা আনন্দে একেবারে হাততালি দিয়ে উঠল। সমিতা বিমানকে বললে, তুই ভাবছিস কি বিমান? এতদিনে ভগবান তবু মুখ তুলে চাইলেন। বিমানের চোখে মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিত হতে পারেনি। তবু বললে, বটে। প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল। সমিতার স্কুলের বেলা, বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাবার সময় হয়ে এসেছে। তাড়াহুড়ো করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো। দোতলায় সেই ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল। এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগোতে সুবিধা হবে। কলকাতার কাছেই একটা মফস্বল শহর। ডাক্তার সেনের খুব ফলাও ব্যবসা, খুব পয়সার জমিয়ে বসেছেন আর 2 হাতে টাকা লুটছেন। তার ছোট ভাই MA পাশ করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিলেন। ডাক্তার সেন নিঃসন্তান, আর তার ভাইয়ের ছিল 2টি মেয়ে আর 1টি ছেলে, সমিতা, নমিতা আর বিমান। ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপ মা দুজনেই অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায়।
নিঃসন্তান ডাক্তার সেন তাদের সেই শোক বোঝবার সুযোগ দিলেন না। নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন। সমিতা বিএ পাশ করেছে, বিমান কলেজে পড়ছে, আর নমিতা স্কুলেরই উপর দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে। এমন সময় ডাক্তার সেনেরও ডাক পড়ল পরলোকে। সদ্য বিধবা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেবরপুত্র কন্যাগণই। দীর্ঘকালের মধ্যে পরিবারের দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারোর চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না। কিন্তু ডাক্তার সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি। বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না। খুঁটিনাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বাঁধতে লাগলো, আর তা শিগগিরই সংক্রামিত হলো সমিতা নমিতার মধ্যেও। প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো, যার জন্য তারা এই অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না। অবশ্য এই অবস্থাও আর বেশি দিন রইল না। একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল। অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন, তখন বিমানও চপল কণ্ঠে উত্তর করেছিল, ডাইনি বুড়ি, তুমি মরলে কি হবে? তখন তোমার টাকা পয়সা জগ হয়ে আগলে রাখতে পারবে তো? পেতনি হয়ে দেখো, আমি 2 হাতে তোমার পয়সা উড়াবো। বলাই বাহুল্য, জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছেন। তিনি তাদের শাপশাপান্ত করতে লাগলেন। তারপর আর এখানে তিষ্ঠানো তাদের পক্ষে সম্ভব ছিল না। 3 ভাই বোন তল্পিতল্পা গুটিয়ে চলে এলো কলকাতায়। দোতলার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগলো। সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিএ পাশ করিয়েছে। এখন তারা দুজনেই চাকরি করে, আর নমিতা কলেজে পড়ে। সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল, সেটা ছিল উকিলের চিঠি। তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন। আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী। বিকেল 6টা, সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত। সারা দিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল। চা খেতে খেতে তারই জের টেনে আলোচনা চলল। বিমান গোড়াতে দোমনা থাকলেও বোনদের আগ্রহাতি সজ্জে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি গিয়ে থাকতে রাজি হলো। ঠিক হলো আপাতত তারা 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, আর তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে। আর যদি পাকাপাকি ভাবে তাদের বাড়িতে থাকাই সাব্যস্ত হয়, তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে, তাও আপাতত ঠিক হয়ে রইল। দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে, সুদে আসলে তার উসুল হবে ও বাড়িতে গিয়ে। ঠাকুর চাকর রেখে চাই কি, পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে। বিমান ভাবছিল, জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন তারই বাড়িতে গিয়ে থাকা এবং হয়তো বা বাকি জীবনটা সেখানেই কাটানো খুব সঙ্গত হবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না, তখন তাকে অন্তত এই টানা হ্যাচড়ার হাত থেকে মুক্তি দেবার জন্য হলেও তাদের ও বাড়ি যাওয়াই সঙ্গত। পরদিনই তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফস্বল শহরে, তাদের জ্যাঠাইমার বাড়ি।
ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়ি। দোতলা বাড়ি, চারদিক খোলা, সামনে পিছনে দুদিক থেকেই উপরে উঠবার সিঁড়ি। নিচের তলাটা রান্নাঘর, বসবার ঘর, গোদাম এবং চাকর বাকরদের থাকবার ঘর, আর শোবার ঘর সবকটাই উপরে। মাঝখানে একটা মস্ত বড় হল ঘর, আর তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর। দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর, সবচেয়ে আরামপ্রদ। তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন। সমিতা সবার বড়, কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো। এই ঘরটার সঙ্গেই রয়েছে এরই একটা জুড়ি ঘর পশ্চিম দিকে। নমিতার ভাগে পড়ল ওইটে। হল ঘর পার হয়ে যে দুটো ঘর, তারই একটা নিল বিমান। সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পোঁছ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলল ঘরগুলো। নিচে বসবার ঘরে বসে সন্ধেবেলায় ওরা পুরনো স্মৃতি রোমন্থন করছিল। এ বাড়ির প্রতিটি ইঁটের সঙ্গে এদের পরিচয়। দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায়। আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটেই কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল। ওই নিয়েই তারা আলোচনা করছিল। বিমান বলছিল, এখানে এ ঘরে বসেই আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম। সমিতা কান দিয়ে বিমানের কথা শুনছিল বটে, কিন্তু তার দৃষ্টি বিমানকে ডিঙিয়ে গিয়ে পড়েছিল পাশের ঘরটায়। হঠাৎ সে বললেন, দেখ তো নমিতা, পাশের ঘরে কে? আমার যেন মনে হলো। নমিতা চট করে ঘুরে এসে বললেন, কই না তো, ওখানে আবার কে থাকবে? ঠাকুর চাকরও তো এখনো পর্যন্ত জোটেনি। মাথা নেড়ে সমিতা বললেন, না না, যাই বলিস, আমি ঠিক দেখেছি কে কে একজন যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। নমিতা বললেন, হ্যাঁ দিদি, তোমারই যত সব। ও বাবা, কখন খেতে যাবে? রাত কত হয়েছে, খেয়াল করেছো? তুমি রান্নাঘরে যাও দিদি, আমি উপর থেকে চট করে ঘুরে আসছি একটু। সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, আর নমিতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হলঘরে ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভিতর মিলিয়ে গেল। সে চমকে উঠল। দিদি তো নিচে রান্নাঘরে, তবে তার ঘরের ভিতর কে ঢুকলো? এমন সময়ে সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখলে সমিতা উপরে উঠে আসছেন। নমিতা বললেন, দিদি, এইমাত্র কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে হলো। তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই। আর থাকবেই বা কোথায়? শাড়ি পরা লোক তো এ বাড়িতে ওরা দুটি বই তিনটি নেই। নমিতা বললেন, অথচ আমি যেন স্পষ্ট দেখলুম থান কাপড়ের একটা আঁচল তোমার ঘরেই গিয়ে ঢুকলো। চমকে উঠে সমিতা বললেন, ধান কাপড়ের আঁচল? সত্যি তাই? আমিও তো তখন ধান কাপড় পরা একজন মহিলাকেই যেন ওই পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখেছিলুম। নমিতার মুখ শুকিয়ে গেল, তবু হাসি টেনে বললে, তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি? কি জানি, এখানে এসে অবধি যেন সব গুলিয়ে যাচ্ছেন। ঠাকুর চাকর সব এলে বাঁচে। কদিন পরের কথা। যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছেন, তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে। রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি, দীর্ঘকাল ধরে এদের সঙ্গে সম্পর্কিত। শুধু উকিল হিসেবেই নয়, তিনি ছিলেন ডাক্তার সেনের একজন সত্যিকার হিতৈষী, এবং তিনি এতদিন ডাক্তার সেনের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতেন। বিমান বাড়ি নেই। ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল। সমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল,
জ্যাঠাইমা কি মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন? সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর জুগাল না। তিনি আমতা আমতা করে বললেন, তা মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে উপস্থিত ছিলাম না। তার এই উত্তরে শর্মিষ্ঠা সন্তুষ্ট হতে পারলে না। তার যেন মনে হলো রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন। তাই সমিতা সরাসরি প্রশ্ন করলেন, আচ্ছা, তার শেষ চিকিৎসা কে করেছিলেন? এইবার রামভদ্রবাবু একটু স্পষ্ট করেই বললেন, চিকিৎসা তা ডাক্তার গুহই করেছিলেন। তবে যদ্দূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরবার অন্তত 10 দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি। নমিতা বললে, ও, তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে? রামভদ্রবাবু জবাব দিলেন, না মা, কথাটা ঠিক হলো না। চিকিৎসার তার প্রয়োজন ছিল না। তিনি অনেকটা সুস্থই হয়ে উঠেছিলেন। তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন, তখন ডাক্তার বাড়ি ছিলেন না। তিনি যখন এসে পৌঁছলেন, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। সমিতা নমিতা দুজনেই একসঙ্গে বলে উঠল, তার মানে? রামভদ্রবাবু একটু থতমত খেয়ে বললেন, মানে তখন তিনি, অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। তার শোবার ঘরের কড়িতে একটা শাড়ি ঝুলিয়ে, না হ্যাঁ, শাড়িটা বেশ শক্তই ছিল, ছিঁড়ে যায়নি। দু হাতে মুখ ঢেকে ফেলে সমিতা আর নমিতা। খানিকক্ষণ সব চুপচাপ। রামভদ্রবাবু এই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন। খানিক বাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বললেন, তাহলে তিনি আত্মহত্যা করেছেন? রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন। সমিতা বললে, থাক, ভালোই হলো, খবরটা জেনে রাখলুম। কিন্তু আমার একটা অনুরোধ, বিমানকে খবরটা জানাবেন না। ওর শরীরটা খুব সুস্থ নয়, হয়তো এই আঘাত সইতে পারবে না। রামভদ্রবাবু স্বীকৃত হলেন। আরও খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন। দুই বোন খানিক চুপ করে থাকার পর সমিতাই প্রথম কথা বললেন, তাহলে এই ঘটনা? গোড়া থেকেই আমার যেন কেমন একটা সন্দেহ হচ্ছিল। নমিতা তার দিদিকে দু হাতে জড়িয়ে ধরে বললে, আমার ভয় করছে দিদি। আমারও মনে হচ্ছে এ বাড়িতে কোথায় যেন কি লুকিয়ে রয়েছে। সাদা থান পরা একজন মহিলা যেন বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন। সমিতা কথাটা শেষ করলে, হ্যাঁ রে নমি, জ্যাঠাইমাই তো শেষ বয়সে সাদা থান পরতেন না রে? অকস্মাৎ যেন সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল, কিন্তু এতে তাদের ভয় মোটে কাটল না, বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাকরুদ্ধ হয়ে এলো। অনেকক্ষণ পর বিমান এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমল, মুখ দিয়ে কথা বেরুল। তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিকক্ষণ অপেক্ষা করে চলে গেছেন। তিনি কিছু বলে গেছেন কি না জানতে চাইলে নমিতা বললে, না, তেমন কিছু নয়। তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলে না। দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে, কিন্তু তারা বিমানকে কোনো কথাই জানালে না। একদিন সমিতা নমিতাকে ডেকে বললে, দেখ সে নমিতা, কি অদ্ভুত কাণ্ড! একদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল। সমিতার ডাক শুনে নমিতা সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো। সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। নমিতা এগিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ। সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলতে চেষ্টা করলেন। সমিতা বললে, বৃথা চেষ্টা রে, কিছুতেই উঠবে না। মনে হয় দাগটা আয়নার উপরে নয়, একেবারে ভেতরে আছে। নমিতা বললে, তাতে আশ্চর্য হবার কি আছে? সমিতা একটু উত্তেজিতভাবেই বললে,
নেই কিছু? আমাদের জন্মের আগে এই আয়না কেনা হয়েছে, কিন্তু এই পর্যন্ত এতে কোনো দাগ ছিল না। কাল পর্যন্ত এই দাগ ছিল না। সেদিন রাত্রিতে নমিতার চোখ জড়িয়ে এসেছে। এমন সময়ে তার দরজায় মৃদু পদধ্বনি, আর সঙ্গে সঙ্গে সমিতার ভয়ে জড়িত কণ্ঠ শুনতে পেল, ঘুমিয়েছিস নমিতা? শিগগির আয়, তাড়াতাড়ি। এক লাফে বিছানা ছেড়ে নমিতা দরজা খুলে বাইরে চলে এলো। সমিতার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে, আর আতঙ্কে সে হাত মোচড়াচ্ছে। নমিতাকে ডেকে ঘরে নিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। আয়নাটার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল। তার মুখে চোখেও ভয়ের রেখা দেখা দিল। আয়নার দাগটা আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন কিসের একটা ছায়া পড়েছে। সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে, উপর থেকে কি একটা যেন ঝুলে পড়েছে, আর তারই ছায়া বলে মনে হচ্ছে, তাই নয়? নমিতা দু চোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বললেন, আমার তাই মনে হচ্ছে। কি কি ভয়ানক গো দিদি। সমিতা এতক্ষণে নমিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় কি রে, এ তো তো আর কোনো ক্ষতি করছে না, যত কিছু ছায়া পড়ুক না। শেষ কথাটা বলতে গিয়ে সমিতার গলাটাও কেঁপে উঠল। নমিতা দিদিকে এই ঘরটা ছেড়ে দেবার, নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিল। কিন্তু সমিতা বললে, কিন্তু এতে বিমানের শুধু সন্দেহই জাগবে, কাজে দরকার নেই এসব করে। শুধু খেয়াল রাখবি বিমান যেন কিছুই বুঝতে না পারে। কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিলেন। তার মনে হলো কোথায় যেন কি একটা গলদ ঢুকেছে। আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে। সমিতা পারতপক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না, রাত্রিরে ঘরে আলো জ্বালতে চায় না। একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখ গিয়ে পড়ল আয়নাটার ওপর, আর সঙ্গে সঙ্গে দুজনে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হল ঘর থেকে বিমান এসে উপস্থিত হলো। তাদের দুজনকে এই অবস্থায় দেখে বললেন, আমি এই কদিন ধরেই তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি, আর আড়াল থেকে তোমাদের কথাও শুনছি। তোমাদের ডাক্তার দেখানোর দরকার হয়ে পড়েছে, নইলে তোমাদের এই ভূত দেখার পাগলামি সারবে না। সমিতা তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে, আয়নাটার সামনে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ কিছু? বিমানের চোখে লক্ষণীয় কিছুই পড়ল না। সে সোজা ঘাড় নাড়লেন। বিমান হল ঘরে বসল, আর ওরা নিচে নেমে গেল। সমিতা তখন ভয়ে কাঠ হয়ে রয়েছে। সে নমিতাকে বললে, কিন্তু বিমান কেন ওকে আয়নায় দেখতে পেল না? ওর ওপরেই তো জ্যাঠাইমার রাগ ছিল বেশি। তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে? তার চেয়ে চল নমিতা, এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি। ওদিকে হল ঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকল। আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউরে উঠল। স্পষ্ট একটা ছায়া কড়িকাঠ থেকে ঝুলানো, দুলছে দুলছে। ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে, কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না। সে দৌড়ে সামনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তাদের বোনদের বলবে যে সেও দেখেছে, কিন্তু কোথায়? তারা তো নেই। ওরা ওদিকে পিছনের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। উপরের হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। বিমান আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কিন্তু ও কি সিঁড়ি মাথায়? সাদা থান পরা একজন মহিলা। সাদা থান, সাদা থান। হঠাৎ তার মনে পড়ে গেল, জ্যাঠাইমাই তো সাদা থান পরতেন। ও সেই ডাইনি বুড়ি, কিন্তু কোথায় মিলিয়ে গেল? অবাক কাণ্ড তো। বিমানের বুক
ধুকপুক ধুকপুক করছে, তার কান গরম হয়ে গেছে, কপাল ঘামছে। জোর করে সে পা দুটোকে টেনে টেনে উপরে তুলছে, তারপর এগিয়ে যাচ্ছে সবিতার ঘরের দিকে। আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সবিতা আর নমিতা জড়াজড়ি করে আয়নাটার সামনে বসে আছেন। হ্যাঁ, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে কড়ি কাঠ থেকে একটা শাড়ি ঝুলছে। শাড়ির একটা মাথা তার জ্যাঠাই মার গলায় ফাঁস হয়ে আটকে আছে। বুড়ির জিভটা বেরিয়ে এসেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, মুখটা বিভৎস হয়ে গেছে দেখতে। ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো, দুলছে দুলছে। বিমানের গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে। ও, তাহলে এই ব্যাপার। ডাইনি বুড়ি হাসিতে ঝুলেছে, আর তার ছায়াটা আয়নায় আটকা পড়ে গেছে। বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলে এতক্ষণে। নমিতা সমিতার কানে ফিস ফিস করে বললেন, দেখতে পেয়েছে, দাদা দেখতে পেয়েছে ওই ছায়াটা। দেখ দেখ না, ছায়ার মূর্তিটার চুপটা কেবল চলে চলে উঠছে। বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো, তার কথা স্পষ্টতর হয়ে উঠল। এবার বাগে পেয়েছি তোমাকে ডাইনি বুড়ি, আর পালাতে দেব না। বেঁচে থাকতে তুমি জ্বালিয়ে মেরেছো, আর মরেও আবার জ্বালাতে এসেছো। দাঁড়াও, এবার তোমার জারি ঝুড়ি বার করছি। এগোতে এগোতে বিমান এক্কেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। ওই তো ছায়াটার চোখের পলক পড়ছে, কেমন তাকাচ্ছে যেন। চিৎকার করে বিমান দু হাতে মুখ ঢেকে ফেললেন। তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো। চোখ দুটো তার জবা ফুলের মতো, মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠল। আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এসে এলো পাথারি আঘাত হানতে লাগলো আয়নাটার ওপর। ঝনঝন করে আয়না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঘরময়। ভূতগ্রস্তের মতো অট্টহাসি হাসতে হাসতে দুপা পিছিয়ে এলো বিমান। হাত থেকে তার ফুলদানিটা খসে পড়ল। বিমূঢ় চমকিত বোনদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান। ক্লিষ্ট হাসি। দুহাতে সে অকস্মাৎ কপালের দুদিকের রগ দুটো টিপে ধরে। তারপরেই সে দুলতে লাগলো, ডাইনে বাঁয়ে, ডাইনে বাঁয়ে। সমিতা ও নমিতা দুজনে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। বিমান গুঁড়ি মেরে পড়ে গেল মেঝের ওপর। দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো, বিমান 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 ওঠ, বিমান কি করছিস? বিমান ওঠ, বিমান কি হয়েছে তোর? বিমান ওঠ, বিমান এরকম করিস না বিমান, বিমান একবার পিছে তাকা বিমান, বিমান ওঠ রে বিমান। ও মা গো, বাবা গো, বাঁচাও গো, ও মা গো, কেউ আছো কি? বিমান ওঠ রে। সাড়া নেই, কোনো সাড়া নেই। গা ধরে নাড়া দিল, সবটা শরীর দুলে দুলে উঠল। প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা। সম্বিত হারা নমিতা চিৎকার করে উঠল, ওই যে ডাইনি বুড়ি বিমানটার গায়ে মিশে দাঁড়িয়ে আছে। ওই যে দিদি, দেখতে পাচ্ছ? ওই দেখো। সমিতা মাথাটা তুলে আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলতে লাগলো, না না, বিমান ডাইনি বুড়িকে হত্যা করেছে। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। আমি বলছি তো, আমি দেখেছি, সব দেখেছি আমি। ঠাকুর চাকর চিৎকার শুনে নিচে থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে। তারা দেখতে পেল কুণ্ডুলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা। আর সমিতা ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে।
আর শূন্য দৃষ্টিতে যেন কাকে একটা লক্ষ্য করে মিনতি মাখা কণ্ঠে বলছে, যাও যাও ডাইনি বুড়ি, দোহাই তোমার, বিমান তোমাকে হত্যা করেছে। আমি যে নিজের চোখে দেখেছি, ঠাকুমা লক্ষ্মীটি, যাও তুমি, যাও, আমাদেরকে ছেড়ে দিয়ে যাও, ক্ষমা করে দাও আমাদের, দোষ বিমানেরই ছিল, ক্ষমা করে দাও গো জ্যাঠাইমা লক্ষ্মীটি। শেষ হলো লেখক শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা ভৌতিক গল্প আয়নার কুহক। আজকের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো বিশেষ অনুরোধ থাকে, বাংলা বা ইংরেজি অথবা কোনো অনুবাদ সাহিত্যের, সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পরবর্তী উপস্থাপনার সঙ্গে। ভালো থাকবেন।